নীল চিরকুট, লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। পর্ব সংখ্যা ৭১। ভরা বর্ষা, আকাশটা ছেয়ে আছে কালো মেঘে। পাহাড়ি গা জুড়ে ভয়াবহ ঝুম বৃষ্টি। সরু আঁকাবাঁকা রাস্তাগুলোর পাশ বেয়ে ছুটে যাওয়া ফুলে ফেঁপে থাকা ছিঁড়ি। আষাঢ়ে কান্নায় ধুয়ে মুছে আরও খানিকটা পবিত্র হয়ে উঠেছে রূপসী পাহাড়ের অঙ্গ। সেই সরু পিচ্ছিল লাল মাটির রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছে মধ্যবয়স্ক এক উপজাতি। মাথায় তার কালো ছাতা। দূর থেকে দেখলে মনে হয় ছাতাটা বুঝি ঠেকে গিয়েছে কালো অন্ধকার মেঘরাজ্যে। পা জোড়া খালি, জুতো নেই। হাঁটু সমান লুঙ্গি আর ঢিলে ঢালা ফতুয়ার অধিকাংশই ভেজা। পিঠে মাঝারি আকারের ঝুড়ি। লোকটি নিরুদ্বেগ ভঙ্গিতে হেঁটে চলেছেন। ভীষণ পরিচিত পাহাড়ি জংলা ভেঙে উঠে যাচ্ছেন পাহাড়ের চূড়ায় থাকা ছোট্ট ছিমছাম বাড়িটির দিকে। বাঁশকাঠ দিয়ে তৈরি বাড়িটি চোখে পড়েছে না। কালো মেঘ আর পাহাড়ি গাছে ঢেকে আছে তার অস্তিত্ব। লোকটি চূড়ায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নামলো। বৃষ্টি বাড়ছে। বাইরের চটানে রাখা বালতি থেকে পা ধুয়ে ভেতরে ঢুকলো বাহাদুর। দরজা খোলা। ভেতর থেকে অদ্ভুত সুরেলা শব্দ আসছে, বৃষ্টির সাথে তাল মিলিয়ে অসাধারণ শোনাচ্ছে। ঝুড়িটা বাইরের ঘরে রাখতেই ভেতর থেকে কোমল কণ্ঠ শুনতে পেল বাহাদুর। বাবু গাইছে। আজও নিশ্চয়ই সেই অদ্ভুত যন্ত্রটা নিয়ে বসেছে বাবু। বাহাদুর ভেতরের দরজায় গিয়ে দাঁড়ালো। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়। অশ্রু ভরা দুটি চোখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ, বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি। কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথের সাথী হব আমি। গানটা থেমে গেল হঠাৎ। জানালার পাশে বসে থাকা নাদিম ঘাড় ফিরিয়ে তাকালো। ঠোঁটে হাসি নিয়ে বলল, কি অবস্থা বাহাদুর? ভিজে গিয়েছ দেখছি। বৃষ্টি ছাড়লেই আসতে পারতে। বাহাদুর মুখ কাচুমাচু করে নিজের দিকে তাকালো। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে গিয়ে ভয়াবহ অপরাধ করে ফেলেছে। নাদিম গিটারে সুর তুলল। টুংটাং শব্দ তুলে বলল, বেশি করে চিনি দিয়ে 1 কাপ চা বানিয়ে ফেলো তো বাহাদুর, ফটাফট বানাবে। পারবে না? বাহাদুর মাথা নাড়ল। তারপর কি ভেবে বলল, ঘরত দুধ নেই বাবু। দুধ না থাকলে রং চা বানাবে, চিনিটা একটু বেশি দিবে। দুধ থাকতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। বাহাদুর মাথা নাড়ল। ফিরে যেতে নিয়েও থেমে গেল হঠাৎ। নাদিম গিটার থেকে হাত সরিয়ে তার দিকে চাইল। গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলতে চাও বাহাদুর? বাহাদুর মাথা নাড়ল। নাদিম গিটারটা পাশে রেখে সোজা হয়ে বসল। বলে ফেলো, নামে চিঠি ইজ্জি। নাদিম জবাব না দিয়ে চেয়ে রইল। বাহাদুর নাদিমের বছর বাঁধা ভিত্ত। রান্নাবান্না থেকে শুরু করে বাজারঘাট সবই করে সে পুরোদমে। শক্ত সমর্থ শরীরে পরিশ্রম করার অসাধারণ স্পৃহা। কিন্তু সমস্যা হলো বাহাদুর খুব একটা বাংলা বলতে পারে না। নাদিমের ধারণা বাহাদুর বাংলাটা ইচ্ছে করেই বলে না। বাংলা বোঝা সত্ত্বেও বাংলা বলতে না পারাটা বিশ্বাসযোগ্য নয়। নাদিম কয়েক সেকেন্ড চুপ থেকে নিস্পৃহ কণ্ঠে বলল, আমার নামে চিঠি? আমাকে কে চিঠি পাঠাবে বাহাদুর? তোমার কোথাও ভুল হচ্ছে। চিঠিটা অবশ্যই আমার নামে নয়। বাহাদুর কিছু বলার আগেই গিটার তুলে নিল নাদিম। গিটারের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, বাংলায় কথা বলো বাহাদুর। তোমার অধিকাংশ শব্দ আমি বুঝি না। বাহাদুর এবার বাংলায় কথা বলল। ভাঙা বাংলা আর তার নিজস্ব ভাষায় যতটুকু বলল তাতে চিঠিতে নাদিমের নামই লেখা আছে। সিভিল সার্জন অফিসে এসেছিল। বড়বাবু শহর থেকে কেউ একজনকে দিয়ে থানচি পাঠিয়েছে। বাহাদুর সেই চিঠি নিতেই শহরে গিয়েছিল আজ। নাদিমের কপাল কুঁচকে এলো। উদ্বিগ্ন চোখে চেয়ে বলল, চিঠিটা কোথায়? বাহাদুর ফতুয়ার পকেট থেকে পলিথিন কাগজে মোড়ানো একটা খাম বের করলো। খামটা নাদিমের দিকে এগিয়ে দিতেই চোখ দিয়ে টেবিলের ওপর রাখতে ইশারা করলো নাদিম। বাহাদুর চিঠিটা টেবিলে নামিয়ে রেখে বলল, হি হেবে, হি রানিম বাবু। নাদিম চিঠিটির দিকে চেয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিছু রান্না করতে হবে না, 2টো ডিম ভেজে ফেলো, তাতেই হবে। ঘরত বড়া নাই বাবু। নাদিম বিরক্ত চোখে চাইল। ডিম না থাকলে যা আছে তাই রান্না করো।
আমার মেজাজ ভালো নেই, আমাকে বিরক্ত করবে না। সহজ সরল বাহাদুর ভীত মুখে মাথা নাড়ল। বাহাদুর চলে যেতেই চিঠিটা হাতে নিল নাদিম। দীর্ঘক্ষণ চিঠিটির দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল সে। খামের গায়ে প্রেরকের নাম ঠিকানা নেই, তবে এসেছে ঢাকা থেকে। নাদিম খামটা উল্টে পাল্টে দেখল। চিঠিটা যে পাঠিয়েছে সে নিশ্চয় খুব বুদ্ধিমান, নয়তো নাদিমকে খুঁজে পাওয়ার কথা নয়। নাদিম নিজেকে ঢেকে রাখার চেষ্টা যেমন করেনি, তেমনি কারো ধরাছোঁয়ার মাঝেও নিজেকে রাখেনি। ঢাকা শহরটা একঘেয়ে অসহ্য লাগছিল বলেই হঠাৎ এক গন্তব্যহীন রাতে ট্রেনে উঠে পড়েছিল নাদিম। সেই ট্রেনে করেই এসে পৌঁছেছিল রাজশাহী। প্রথম ২-৩ মাস রাজশাহীর আনাচে কানাচে ঘুরে বেড়ালো নাদিম। তারপর ঢাকা থেকে কাগজপত্র জোগাড় করে মাস্টার্সটা শেষ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী অসহ্য ঠেকতেই পিছুটানহীন নাদিম পাড়ি জমালো চট্টগ্রামের পথে। চট্টগ্রামের সিভিল সার্জন অফিসে হেলথ প্রোগ্রাম সাবজেক্টে অস্থায়ী সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে কর্মরত সে। ২ বছরের ধরাবাঁধা চাকরি, এরপর আবারও অন্য কোনো শহরে গা ভাসানোর তাড়া। নাদিমের মতো উড়ো পাখির জন্য এ এক অসাধারণ কাজ। নাদিম কৌতূহল নিয়ে খাম খুলল। খামের ভেতর থেকে নীল চিরকুট লেখা খামটা বেরিয়ে আসতেই চট করে বুঝে ফেলল এটা অবশ্যই আরফানের কাজ। নম্রতা অত বুদ্ধিমতী নয়, কিন্তু আরফান হঠাৎ তাকে চিঠি পাঠাবে কেন? হাজারো প্রশ্ন নিয়ে নীল খামটা ছিঁড়ে ভেতরের ছবিটা বের করতেই কপালের কুঞ্চন গাঢ় হলো তার। সাথে থাকা চিরকুটটা বার কয়েক পড়ে টেবিলের উপর রেখে দিল। গিটারটা হাতে নিয়ে এক মনে সুর তুলল তাতে। বৃষ্টির শব্দ ছাপিয়ে গেয়ে উঠল তার কণ্ঠ। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। গান বেশি দূর এগোলো না, গিটারের শব্দও থেমে গেল হঠাৎ। নাদিম হঠাৎ উপলব্ধি করল এই সুন্দর পাহাড়ি বৃষ্টি মুক্ত জীবন তার ভালো লাগছে না। বুক ভার লাগছে, হাত পা মৃদু কাঁপছে, গলা শুকিয়ে আসছে বারবার। নাদিম গিটার নামিয়ে রেখে বিছানায় গা এলিয়ে দিল। ভরাট কণ্ঠে বাহাদুরকে ডাকলো। বাহাদুর ভীত চোখে দরজার কাছে উকি দিতেই হাতের ইশারায় ভেতরে ডাকলো নাদিম। চেয়ার টেনে বসতে বলে বলল, তোমার ছেলে মেয়ে কজন বাহাদুর? অবাঞ্ছিত প্রশ্ন। নাদিম জানে বাহাদুরের 2 মেয়ে 1 ছেলে। জানা প্রশ্ন জিজ্ঞেস করার মানে হয় না, তবুও কেন জিজ্ঞেস করলো জানা নেই, শুধু জানে কথা বলতে হবে। এই যে হাত পা অসাড় হয়ে আসছে, কিছু একটা পেয়ে যাওয়ার আনন্দে হাত পা কাঁপছে, এই কম্পন থামাতে হবে। বাহাদুর বিরস কণ্ঠে বলল, মোর দিবি জি আর দিবি পো। নাদিম বুক ভরে শ্বাস নিল, মৃদু কণ্ঠে বলল, তোমাদের ভাষায় বন্ধুদের কি বলে বাহাদুর? সোমাজসি বাবু। নাদিম হাসল। জানালার বাইরে বৃষ্টি দেখতে দেখতে বিড়বিড়িয়ে বলল, সোমাজসি, বাহ সুন্দর তো। একটু থেমে আবারও বলল, আমাকে ঢাকা যেতে হবে বাহাদুর, কালকেই যেতে হবে। তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। বাহাদুর অবাক হয়ে বলল, বারেবেজ ঝড়দের পদটপুট ইউটি গাড়ি নো পেব। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে রাস্তা কাদা, গাড়ি পাওয়া যাবে না। নাদিম আনমনা কণ্ঠে বলল, তবুও যেতে হবে, যেতেই হবে বাহাদুর। বাহাদুর কি বুঝে বলল, আচ্ছা বাবু। নাদিম হঠাৎ সুর তুলল, ভীষণ করুণ কণ্ঠে গাইল, আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এ মিথ্যে শহর, রাতের আড়ালে রই। বাহাদুরের হঠাৎ মন খারাপ হয়ে গেল। নাদিমের কণ্ঠে ভেসে আসা কাতরতা যেন আকাশের কান্না হয়ে বৃষ্টির শব্দে কণ্ঠ মেলালো। নাদিম গান থামিয়ে হঠাৎ প্রশ্ন করল, ভালোবাসাকে তোমরা কি বলো বাহাদুর? হোজবানা। নাদিম উঠে বসলো, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা জ্যাকেটটা পরতে পরতে মৃদু হাসলো। বাহাদুরকে অবাক করে দিয়ে বলল, তরতেই হোজবানা বাহাদুর, তোমার জন্য ভালোবাসা বাহাদুর। বাহাদুরের সহজ সরল গাল লজ্জায় রাঙা হলো। পর মুহূর্তেই বিস্ময় নিয়ে বলল, কোথায় যাচ্ছেন বাবু? ঢাকা যাচ্ছি বাহাদুর, এখনই যেতে হবে, আমার বন্ধুরা অপেক্ষা করছে। বারেবেজ ঝড়দের বাবু। নাদিম অমায়িক হেসে বলল, ঝড়ে কিছু ক্ষতি হবে না বাহাদুর,
ঝড়ের ভয়ে এখানে বসে থাকলেই বরং ভীষণ ক্ষতি হয়ে যাবে আমার। উত্তেজনায় ঘুম হবে না, নিঃশ্বাস নিতে পারবো না। বাহাদুর আকাশ সম বিস্ময় নিয়ে দেখল একা এক সুদর্শন যুবক রাতের অন্ধকারে ভয়াবহ ঝড়ের মুখে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে গেল। পিঠে তার ঝুলন্ত গিটার আর কালো ব্যাগ, বুক ভরা সাহস, গন্তব্য বহুদূর। এত সাহস কোথায় পায় সে? কোথায় পায় এত তেজ? অস্ট্রেলিয়ায় হাড় কাঁপানো শীত, আবহাওয়ার তাপমাত্রা 4-এর কাছাকাছি, পথঘাট শুভ্র বরফে আচ্ছন্ন। ছোঁয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, গায়ে তার খয়েরি রঙের হুডি, হাতে পায়ে মোজা, তবুও তিরতির করে কাঁপছে শরীর। সায়েমের গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বরফে ডুবে থাকা ছোঁয়ার টয়েটোর পাশেই পার্ক করা হলো গাড়ি। খুব ভোরে গাড়ির হিটার অন করে বোতল থেকে পানি ঢেলে ওয়াইপার চালিয়ে সামনের বরফ পরিষ্কার করেছিল ছোঁয়া, কিন্তু লাভ বিশেষ হয়নি। আবারও বরফ কুচিতে ভরে গিয়েছে গাড়ির গ্লাস। সাইম গাড়ি থেকে নেমে হাত নাড়ল। ছোঁয়া উত্তরে মুচকি হাসল। ঘরে ঢুকে গায়ের মোটা জ্যাকেট আর হাত মোজা খুলতে খুলতে সোফায় বসলো সাইম। একটা খাবারের প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, উড ইউ লাইক টু ইট গ্রিল চিকেন, চিপস এবং গার্লিক সস নাও? ছোঁয়া হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে হাসি হাসি চোখে চাইল। প্যাকেটটা পাশে রেখে বলল, আমি বাংলাদেশে যাচ্ছি সাইম। উড ইউ লাইক টু গো উইথ মি? সাইম অবাক চোখে তাকালো। বাংলাদেশ মানে? হঠাৎ বাংলাদেশে কেন? নো প্ল্যানস, নো রিজন। হোয়াই ডিড ইউ মেক দিস ডিসিশন? আমার ছুটি নেই ছোঁয়া, ইভেন তোমারও ছুটি থাকার কথা নয়। ছোঁয়া ভ্রু কুঁচকে চাইল। সাইমের সামনের টেবিলটাতে বসে পড়ে তার কলার ধরে কাছে টেনে আনলো আচমকা। সাইম বিস্ময়ে হতবাক চোখে চেয়ে রইল। সাইমের বিস্ময় আরো কয়েক ধাপ বাড়িয়ে দিয়ে মুখ খুলল ছোঁয়া। এই যে, লাইক সাকিব খান, সারাদিন অস্ট্রেলিয়ান গরুদের মতো প্ল্যানিং রিজনস কেন খুঁজো? তুমি বাঙালি না? বাঙালিদের কোনো পরিকল্পনা থাকে না, তাদের কর্মকাণ্ড হবে হুটহাট, এটাই নিয়ম। সাইম বিস্ময়ে কথা খুঁজে পেল না। কয়েক সেকেন্ড চোখ বড় বড় করে চেয়ে থেকে বলল, এভাবে কথা বলছো কেন তুমি? আর ইউ ওকে? অবশ্যই ঠিক আছে। কেন, আমাকে দেখা রোগী রোগী মনে হইতাছে তোমার? তুমি কইতে চাও আমি রোগী? সাইম স্তব্ধ। সাইমের হতভম্ব চোখের দিকে চেয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠল ছোঁয়া। সাইমের বিস্ময় এবার আকাশ ছুঁল। ছোঁয়া সাধারণত শব্দ করে হাসে না, এমন উদ্ভট কথা তো কখনোই বলে না। ছোঁয়া কথা বলে মেপে মেপে, মার্জিত ভঙ্গিতে। আজ হঠাৎ কি হলো তার? সাইম উদ্বিগ্ন চোখে ডান হাতটা বাড়িয়ে ছোঁয়ার কপালের উপর রাখলো। কপাল কুঁচকে বলল, তোমার কি জ্বর হয়েছে? তুমি ঠিক আছো? ছোঁয়া সাইমের হাতটা সরিয়ে নিজের হাতে নিল। ঠোঁট ভরা হাসি নিয়ে বলল, আমি ঠিক আছি। আই ওয়াজ এনজয়িং দিস ল্যাঙ্গুয়েজ সাইম। আমার ফ্রেন্ডদের চিনো? ওরা এভাবে কথা বলতো। ওরা আমার মতো ভীতু নয়, আমার মতো গোছানোও নয়, তবুও তারা পারফেক্ট। একবার নাদিম কি করেছিল জানো? হঠাৎ স্যারের সামনে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে বলে ফেললো, ধুর ভাল, সময় শেষ হওয়ার আগেই খাতা টানাটানি, পরীক্ষাই দিতাম না, ফেল দিলে ফেল, এসব ছাতার পাশমার্ক আমার লাগতো না, বালের পরীক্ষা, এটুকু বলে আবারও খিলখিল করে হেসে ফেলল ছোঁয়া। তারপর হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে আনমনা হয়ে গেল। সাইম কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে বসে রইল। ছোঁয়া উঠে গিয়ে সাইমের পাশ ঘেঁষে বসলো, হয়তো এই প্রথমবারের মতো ভীষণ অনুভূতি নিয়ে। বাহু চেপে ধরে কাঁধে মাথা রাখলো। বিড়বিড় করে বলল, আমি বাংলাদেশে যাব সাইম, আমাকে যেতে হবে, ওরা আমার অপেক্ষায় আছে। আই উইল ম্যানেজ অ্যানাদার জব, বাট আই কান্ট গেট অ্যানাদার অপরচুনিটি। আমার জীবনের সব থেকে কনফিডেন্স ডিসিশন এটা। এই ডিসিশন নিয়ে আমার কোনো কনফিউশন নেই, একটুও না। সাইম অবাক চোখে চেয়ে রইল। ছোঁয়ার পূর্ণ আত্মবিশ্বাস দেখেই হয়তো ছোট্ট একটা চুমু খেলো ডান হাতের পিঠে। মৃদু কণ্ঠে বলল, ওকে, গো অ্যান্ড এনজয়। বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নম্রতা রান্নার কাজে ব্যস্ত। হঠাৎ তার ঝালঝাল খিচুড়ি খেতে ইচ্ছে করছে। শাশুড়ি মা ঘুমোচ্ছে। কাজের মেয়েটাও
ভাত ঘুমে। নম্রতার প্রেগনেন্সির পর থেকে হুটহাট বাড়ি চলে আসে আরফান। আজও এলো। নিজের ঘরে নম্রতার খোঁজ না পেয়ে খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে উকি দিল। বউকে কোমরে ওড়না বেঁধে রান্না করতে দেখে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো সে। হালকা একটু কেশে বলল, হ্যালো মিসেস নিমপাতা, কি চলছে? হঠাৎ আরফানের ডাকে চমকে তাকালো নম্রতা। ভীত মুখে বলল, দেখুন, আপনি এখন মানা করবেন না। মানা করলেও আমি শুনবো না। রান্না প্রায় হয়ে গিয়েছে। সারাদিন বসে থাকতে ভালো লাগে না। আরফান হাসল। কেবিনেটের ওপর পা ঝুলিয়ে বসে বলল, মানা কেন করব? যা মন চাই তাই করবেন। শুধু ভারী কিছু না করলেই হলো। সারাদিন শুয়ে বসে থাকলে এমনিই শরীর খারাপ করবে, মুড সুইংও করবে বেশি বেশি। তার থেকে একটু আধটু কাজ করুন, তবে কাজ করার সময় আশেপাশে কাউকে রাখবেন। একা একা পণ্ডিতি করতে যাবেন না। নম্রতা মুখ কালো করে চুলোর আঁচ কমালো। আর চোখে আরফানকে দেখে নিয়ে বলল, আম্মু ফোন দিয়েছিল, বলেছে 1-2 মাসের মধ্যে আমায় নিয়ে যাবে, ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ওখানে। নম্রতার কথা শেষ না হতেই বাদ সাধল আরফান। অসম্ভব, আমি অনুমতি দেব না। অনুমতি দিবেন না মানে? আমি বাবা মার সাথে দেখা করতে যাব না? দেখা করবেন না তো বলিনি, তবে ওখানে গিয়েও থাকতে পারবেন না। এ বাড়িতে আমার সামনেই থাকতে হবে। এই ব্যাপারে আর একটাও কথা নয়। নম্রতা মুখ ফুলিয়ে বলল, আমি যাবই। কেন শুনবো আপনার কথা? আমার উপহার কই? 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, অথচ উপহারের খোঁজ নেই। নিশ্চয় ভুলে বসে আছেন। আরফান কেবিনেট থেকে নেমে ফ্রিজ খুলল। পানির বোতল বের করতে করতে বলল, ভুলিনি। আর 4 দিন পর পাবেন, আমাদের 3য় বিবাহবার্ষিকীর সকালবেলায়। নম্রতা চোখ বড় বড় করে বলল, এক উপহারে 3 ওকেশন পার করে দিতে চাইছেন? এত কিপটা আপনি? এজন্যই ডাক্তার বিয়ে করতে চায়নি। আম্মু ঠিকই বলেছিল, ডাক্তাররা এত কিপটা। আরফান হাসলো, পানির বোতলটা পাশে রেখে নম্রতার পেছনে গা ঘেঁষে দাঁড়ালো। খাবারের ঢাকনা খুলতে খুলতে ফিসফিস করে বলল, বিয়ের রাতের উপহার বিয়ের দিন ছাড়া তো দেওয়া যায় না নম্রতা। আর আফসোস করেই বা কি হবে? ডাক্তার বিয়ে করে জুনিয়র ডাক্তারের ঘন্টিও তো বাজিয়ে ফেলেছেন। এখন এসব আফসোস টাফসোস বাদ দিয়ে কাজ করুন। স্বামীকে খাইয়ে দিয়ে স্বামী সেবা করুন। খাবারটা লোভনীয় দেখাচ্ছে। নম্রতা মুখ ফুলিয়ে বলল, যে পুরুষ একটা চিরকুট লিখতে 3 সপ্তাহ লাগায়, তাকে আমি খাইয়ে দিই না। আরফান হাসছে। হাসি মুখেই বলল, দিবেন না মানে? দিতে বাধ্য। আমি জোর করে পেতে জানি। মহারানী নিমপাতা।